আপনাদের অনেক গল্প আমরা শুনিয়েছি, অনেক অনেক ভৌতিক গল্প আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তবে আজকের গল্পটা একেবারে অন্যরকম, একটু স্পেশাল ধরে নিতে পারেন। কারণ আমাদের আজকের গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং ওনারই একটা বিখ্যাত গল্প ছায়াপথিক, যা আপনাদের সামনে আজ আমরা তুলে ধরব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ছায়াপথিক। এই গল্পের মধ্যে অমর আর বিনয় দুই বন্ধুর কথোপকথন এবং তাদের এই সুন্দর গল্পের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা। তাহলে চলুন আর বিন্দুমাত্র দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প ছায়াপথিক। অমর, যে অতিপ্রাকৃত বিষয়ে আগ্রহী এবং গল্পটি বলছে। বিনয়, যে যুক্তিবাদী কিন্তু অমরের গল্প শুনে সেও ধীরে ধীরে ভয় পাচ্ছে। স্থান: অমরের বাড়ির বারান্দা। বাইরে ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছিল। রাত তখন 11টা। বিনয়: আচ্ছা আমর, তুই তো অনেক দিন অনেক জায়গায় ঘোরাফেরা করেছিস, কখনো কি এমন কিছুর মুখোমুখি হয়েছিস যেটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না? তুই কি সত্যি এরকম কোনো জিনিসের সাথে মুখোমুখি হয়েছিস? ওমর একটু হাসল। বিজ্ঞানের বাইরেও একটা জগৎ আছে বিনয়, একটা জগৎ নিশ্চয়ই আছে। একবার হাজিরাবাগের সেই নির্জন রাস্তায় এক ছায়াপথিকের সাথে আমার দেখা হয়েছিল। এ কি বলছিস? ছায়াপথিক মানে এটা কি কোনো মানুষ? আমাকে একটু ভেঙে বল। ওমর বলতে শুরু করল, শুন তবে। আমি তখন একটা সাইকেল নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ দেখি সামনে একটা লোক হাঁটছে, পরনে পুরনো আমলের একটা কোট আর মাথায় একটা হ্যাট। আমি ভাবলাম আমার মতোই পুরো পর্যটক হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস? অমরের মুখে এই কথা শুনে বিনয় একটু সামনের দিকে ঝুঁকেই বলল, হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে বল, আমি শুনতে চাচ্ছি। এত হেয়ালি না করে আমাকে গল্পটা বলে ফেল। আমি সাইকেলের বেল বাজাচ্ছিলাম, কিন্তু সেই ব্যক্তিটা সেখান থেকে সরছে না। তার কোনো পায়ের শব্দ নেই। সে একইভাবে রাস্তাতে হেঁটে যাচ্ছে। এমনকি রাস্তায় এত ধুলো, কিন্তু তার পায়ে বিন্দুমাত্র ধুলো নেই এবং তার পায়ের দ্বারা কোনো ধুলো উঠছে না। আমি যখন ঠিক তার পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখনই তার মুখের দিকে আমার চোখটা গেল। বিনয় এবার এই কথা শুনেই গলা লামিয়ে বলল, কি দেখলি বন্ধু? কেমন ছিল তার মুখ? তখন অমর বলল, মুখ নয় বিনয়, এটা মুখ নয়। সেখানে ছিল শুধু শূন্যতা, কুয়াশার মতো ধোঁয়াটে কিছু একটা। আমি আতঙ্কে সাইকেল থেকে পড়ে গেলাম। যখন চোখ খুললাম, আমি দেখতে পেলাম সেই লোকটা আমার থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে। সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু তার কোনো কণ্ঠস্বর নেই। এক গভীর বিষাদ মাখানো ছিল সেই পরিবেশে। আচ্ছা বন্ধু, তুই কি আমার সাথে ড্রপ মারছিস? এত ভয়ঙ্কর পরিস্থিতিতে কোন মানুষ সেখানে পড়ে থাকতে পারে? তুই কি আমার সাথে সত্যি ড্রপ মারছিস? আমার তো মনে হয় না তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে।
আর তুই সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করিসনি কেন? অমর তখন বলল, চেয়েছিলাম, কিন্তু সেই লোকটা যখন ইশারা করলো, আমি যেন সম্মোহনের মতো তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমি সব কিছুই বুঝতে পারছিলাম, কিন্তু কি যেন এক আকর্ষণ আমাকে তার সাথে টেনে নিয়ে যাচ্ছিল। বনের ভিতরে একটা পুরো বাড়ির সামনে গিয়ে সে থামলো। আর জানিস বিনয়, সেই বাড়ির বারান্দায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে কখন যে দুপুর কেটে রাত্র হয়ে গেল তার আর বুঝতে পারলাম না। সেই বাড়ির বারান্দায় গিয়ে সে যখন দাঁড়ালো, চাঁদনি রাতে দেখলাম তার শরীরের ভেতরটা দিয়ে দেওয়ালটা দেখা যাচ্ছে। সে কোনো মানুষ নয়। সে তার শরীর থেকে সেই কোটটা সরিয়ে ফেলার পর দেখতে পেলাম শুধু একটা কঙ্কাল। এটা দেখেই আমার জ্ঞান ফিরে এলো। তার সম্মোহন যেন আমার উপর আর কাজ করা বন্ধ করে দিল। আমি দেখতে পেলাম একটা অপার্থিব দৃশ্য, এবং যেটা আমার সাথেই ঘটছে। তারপর তারপর কি হলো? সে কি তোর উপর আক্রমণ করেছিল? না, সে শুধু তার শীর্ণ হাতটা বাড়িয়ে দিয়ে ভেতর থেকে অন্ধকার ঘরের দিকে ইঙ্গিত করলো আমাকে, এবং হাত তুলে সেই দিকে ইশারা করে সেই অপার্থিব জিনিসটা হাওয়ার সাথে মিশে গেল। এবার অমর চিন্তায় পড়ে গেল, কি করবে সে? সে এক ধর্ম সংকটে পড়ে গেছে। এখানে সে বুঝতে পারল সে খুব বাজেভাবেই ফেঁসেছে। সে কি এই অন্ধকার ঘরের দিকে যাবে, না সে ঘুরে যাবে তার সেই পুরনো গন্তব্যে, তার বাড়ির দিকে? সে হতভম্ব হয়ে সেখানেই বসে বসে রাতটা কাটিয়েই দিল। সে আর কোনো দিকেই গেল না, এবং সেখানে বসে বসে কখন যে ঘুমিয়ে পড়ল তাও সে বলতে পারছে না। পরের দিন সকালবেলা বন্য জীবজন্তু পশু পাখির শব্দে তার ঘুম ভাঙে, এবং দিনের আলোয় তার এতটা ভয় লাগছিল না। তাই সে পুরনো সেই ইঙ্গিত করা ঘরের দিকে গেল, এবং সেখানে গিয়ে দেখতে পেল ঘরের কোণে রাখা আছে একটা মাটির পাত্র। মাটির পাত্র? এটা কি বলছিস তুই? এত বড় ঘরের মধ্যে তুই কি শুধু একটা মাটির পাত্রই পেলি? আর কিছু কি পেলি না? আর তুই এত সাসপেন্স রেখে গল্পটা আমাকে শোনাচ্ছিস? তোর গল্প শুনে মনে হচ্ছিল অনেক ভৌতিক সাসপেন্স পাবো, কিন্তু তোর গল্পের মধ্যে এমন কিছুই নেই। আচ্ছা নে, এবার বল, সেই মাটির পাত্রটা কি করলি? বন্ধু, আসল মজা তো এখনই হবে। তুই আমার গল্পের মধ্যে সাসপেন্স পাচ্ছিলে না, তাই না? একটু দাঁড়া। এই বলে ওমর তার ঘরের কোণে থেকেই সেই মাটির পাত্রটা বার করলো। এটা দেখতে পাচ্ছিস বিনয়? এই দেখ। আচ্ছা, এটা তো দেখছি মাটির পাত্র। এই মাটির পাত্রটাকে সেই মাটির পাত্র? হ্যাঁ, এটাই সেই মাটির পাত্র। তাহলে তুই এই মাটির পাত্র দিয়ে কি করিস? তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? তুই মাটির পাত্রটা সেখান থেকে তুলে নিয়ে আসলি? ঠিক বলেছিস বন্ধু, আমার মাথা খারাপ হয়েছে। এবার তোরও হবে। দেখবি একটা ম্যাজিক? তাহলে দেখ। এই বলেই ওমর তার হাতে থাকা সেই মাটির পাত্রটার মুখে লাল কাপড় বাঁধা ছিল, সেটা সে খুলে দেয়। সেই মাটির পাত্রর ভেতর থেকে ধুয়ো বের হয়, এবং এই সামান্য ধুয়ো পুরো পুরো ঘরটাকেই অন্ধকারচ্ছন্ন করে ফেলে। একই দৃশ্য। এবার বিনয় ভয় পেয়ে যায়। একই 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 দেখছি আমি। অমর, এটা কি সত্যি? অমর,
আমি আর সহ্য করতে পারছি না। এই ধোঁয়া আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ওমর, এটা বন্ধ কর, বন্ধ কর। বিনয় যত পাগলের মতো চিৎকার করছিল তাকে সেখান থেকে বের করার জন্য। এই কথা শুনে ওমর আর পাগলের মতো হাসছিল, যেন তার মনে খুব আনন্দ লাগছে। কি, তুই বিশ্বাস করছিলে না আমার গল্পে নাকি কোনো সাসপেন্স নেই? কেমন লাগলো বন্ধু আমার এই সাসপেন্সটা? বন্ধু, দয়া করে আমাকে ছেড়ে দে। তোর এইসব জিনিস বন্ধ কর। আমি আর পারছি না বন্ধু, আমি আর পারছি না। ছেড়ে তো তোকে দেবই, তবে এইভাবে নয়, অন্যভাবে। এই মাটির পাত্রের ভিতরেই ছিল সেই অশুভ শক্তি যাকে আমি নিয়ে এসেছি, যে আমার আদেশ পালন করি। তবে তাকে একটা মানব ভক্ষণ করাতে হয় প্রতি অমাবস্যার রাতে। তুই তাকিয়ে দেখ বন্ধু, আজই সেই অমাবস্যা রাত। তোর এই বলিদান আমি চিরজীবন মনে রাখবো বন্ধু, চিরজীবন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ছায়াপথী। আমাদের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রহস্যের রোমাঞ্চকর ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।